যার জন্য এই প্রশ্নটা ভুল আছে। তাহলে ধারা 28 মিল নেই, 28 প্লাস 36 এটা মিল নেই। এবার আমরা যাই হলো 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে? দেওয়ানি কাজবিধি সংক্রান্ত দিন নয়। দেওয়ানি কাজবিধি সংক্রান্ত দিন নয় 5 দিন, 14 দিন, 21 দিন, 10 দিন, 7 দিন, 9 দিন, 15 দিন। ক। এবার খ নম্বর আছে 30 দিন, 90 দিন, 60 দিন, 120 দিন। তারপর গ নম্বর আছে 25 দিন, 29 দিন, 32 দিন, 360 দিন, 280 দিন, 280 দিন, 180 দিন। তারপরে ঘতে আছে 5 দিন, 7 দিন, 9 দিন, 14 দিন, 15 দিন, 60 দিন, 90 দিন, 120 দিন। তাহলে এখন আপনাকে বলতে হবে 30, মানে আপনাকে মনে রাখতে হবে দেওয়ানি কাজবিধি সংক্রান্ত দিন নয় কোনটি। তাহলে এইভাবে সবগুলো দেখবেন যে কাছাকাছি মিল আছে। যেমন ধরেন যে 5 দিন আছে, 14 দিন আছে, 21 দিন আছে, 10 দিন আছে, 7 দিন আছে, 9 দিন আছে, 15 দিন আছে। তাহলে আমরা বলি যে 5 কাজের দিবসের মধ্যে সমান দিতে হবে। 5 দিনটা পাইলাম। 14 বিচার্য বিষয় 14 দিন, মানে প্রশ্নমালা প্রদানের অনুমতি হলো 14 দিনের মধ্যে বিচার্য বিষয় কী করবে, ঠিক করবে। 14 দিনও পাইলাম। 21 দিন, 21 দিনে মূল্যমান সংশোধন, মানে মূল্য যদি আপনি কোর্ট ফি কম দেন তাহলে কোর্ট ফিটা কয় দিনের মধ্যে সংশোধন করতে হবে? 21 দিনের মধ্যে। 21 দিনের মধ্যে কী করতে হবে? সংশোধন করতে হবে। এটাও ঠিক আছে। 10 দিন, তাহলে মানে 10 দিনে না পারলে 7 দিনে প্রশ্নমালা কি রত কর্তন করা যাবে। মানে প্রথমে 10 দিন সময় দিবি, তো 10 দিন যদি না পান তাহলে আর 7 দিন সময় দিবি। তাহলে 7 দিনও ঠিক আছে। তারপরে 15 দিন নিলামের ডিগ্রি বা দলিল স্বীকার। তো নিলামের ডিগ্রি যেটা হয় সেটা হলো আপনাকে কী করতে হবে? 15 দিনের মধ্যে আপনাকে সেটাকে মানে উত্তর দেওয়া লাগবে। অথবা যে নিলামে যে বিষয়টাকে নিলামে ডাকা হয় বা যে সম্পত্তিটাকে নিলামে তোলা হয়, যদি আপনার যদি কোনো অভিযোগ থাকে সেটা 15 দিনের মধ্যে আপনাকে কী করতে হবে? দাখিল করতে হবে। তাহলে এটার সময় হলো 15 দিন। তা দলিল স্বীকারও যদি আপনি দলিল স্বীকার যদি করেন তাহলে 15 দিনের মধ্যে সেটা জবাব দেওয়া লাগবে। তো যাই হোক, এটা মিল আছে। ক আছে, খতে 30 দিন, 90 দিন, 60 দিন, 120 দিন, এটাও মিল আছে। 30 দিনে কী আছে? মানে জেলা জজে আপিল করতে হবে কত? 30 দিন। এটা কত অনুচ্ছেদ? 152 অনুচ্ছেদ। তারপরে হচ্ছে 90 দিন, তাহলে 156 অনুচ্ছেদে কি হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে কয় দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। এটাও ঠিক আছে। 60 দিন লিখিত জবাব। 60 দিন লিখিত জবাব দিতে হবে। এই লিখিত জবাব কত আদেশে আছে? 8 আদেশে আছে। তাই 8 আদেশে আমাদের লিখিত জবাব আছে, 60 দিনের মধ্যে দিতে হবে। তারপর 120 দিন চূড়ান্ত শুনানি। তো চূড়ান্ত শুনানির সর্বোচ্চ দিন কত? 120 দিন। এটাও ঠিক আছে। তাহলে আমাদের ঠিক নেই কোনটা? ঠিক নেই হচ্ছে 25, 29, 32। 29 কোনো দিন নেই এবং 29 কোনো দিন নেই, যার জন্য 25, 29, 32, 360 এগুলো ঠিক নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে গ, যে হলো দেওয়ানি কাজবিধির দিন ঠিক নেই 25, 29, 32, 360, 380, 180 দিন। ঠিক আছে। এবার আমরা 18 নম্বর প্রশ্নতে আসি। দেওয়ানি সংক্রান্ত টাকা নয়। আপনি যদি টাকা নয়, দিন নয়, মাস নয়, বছর নয়, যদি এইভাবে পড়েন তাহলে আপনার অনেক উপকার হবে এবং আপনি ইজিলি বলতে পারবেন যে এটা কোনটা দেওয়ানি কাজবিধির দিন, কোনটা দেওয়ানি কাজবিধির মাস, কোনটা দেওয়ানি কাজবিধির বছর, আপনি ইজিলি বলতে পারবেন। কিন্তু যখন আপনি এগুলো ভাগ করে ডিটেলস পড়বেন না, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন না। তখন আপনার কাছে হজরলভ অবস্থা লাগবে। কারণ এখন কোচিং সেন্টারে যে বইগুলো বা কোচিং থেকে যে বইগুলো আমরা পাই, সেই বইগুলোর মধ্যে কিন্তু ডিটেলস বলা নেই। কিন্তু এটা আমি একটা 4 ঘন্টা একটা ইউটিউব ক্লাস দেখে এটা আমি বের করছি। আমি আশা করি এটা আপনাদের জন্য অনেক উপকার আসবে এবং অনেক উপকার হবে। তো যাই হোক, দেওয়ানি সংক্রান্ত টাকা নয় কোনটি? ক নাম্বার আছে 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা। তারপরে খতে আছে 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। তারপরে গতে আছে 500 টাকা, 700 টাকা, 26,000 টাকা, 60,000 টাকা। তারপরে ঘতে আছে 2,000 টাকা, 200 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 20,000 টাকা। তাহলে আপনাকে মনে রাখতে হবে দেওয়ানি সংক্রান্ত টাকা নয় কোনটি। দেওয়ানি সংক্রান্ত টাকা কিন্তু 500 টাকা, 700 টাকা, 26,000 টাকা, 60,000 টাকা, এটা কিন্তু নয়। কারণ এখানে দেখেন যে 10,000 টাকা কিন্তু 95 ধারায় আছে, মানে 10,000 টাকা আছে 95 ধারায়। তারপরে 20,000 টাকা আছে 35-এর এ ধারায়। তারপরে 25,000 টাকা আছে স্বল্প ইখতিয়ার সম্পূর্ণ আদালতের যে মামলাগুলো, সেটা 25,000 টাকা কিন্তু বলা আছে মামলার ইখতিয়ার। আপনারা দেখবেন যে মানে কিছু কোর্টের ইখতিয়ার দেওয়া আছে, মানে টাকার ক্ষমতা দেওয়া আছে। তাহলে এখন ওটা আগে ছিল, এখন বর্তমান যে আইনটা পড়ছিল, যে আইনটা এখন বলবৎ আছে সেটা হচ্ছে যে 1 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। এটা কোন আদালত? সহকারী জজ আদালত। তারপরে 15 লাখ থেকে 15 লাখ 1 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত, এটা হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত। তারপরে 25 লাখ 1 টাকা থেকে
সীমাহীন, এটা আছে যুগ্ম যুগ্ম জেলা জজ, যুগ্ম জেলা জজের ইখতিয়ার। তাহলে যুগ্ম জেলা জজের ইখতিয়ার এবং যুগ্ম জেলা জজের ইখতিয়ার এবং জেলা জজের ইখতিয়ার প্রায় সেম, কাছাকাছি। তাহলে আপনাকে এইভাবে পড়লে যে দেওয়ানি সংক্রান্ত টাকা নয় কোনটি, তাহলে আপনি যদি এইভাবে পড়েন তাহলে আপনার ওই টাকা কোথায় কোথায় আছে, তাহলে দেওয়ানি কার্যবিধি আপনি ইজিলি এটা মনে রাখতে পারবেন। তারপর এবারে প্রশ্ন নম্বর 19, দেওয়ানি কার্যবিধিতে নেই। তো দেওয়ানি কার্যবিধিতে কি নেই? তো 2 ধারার সংজ্ঞা 20টি, ডিগ্রি 2 প্রকার, এটা ক নম্বর প্রশ্ন। খ নম্বর আছে 3 বছর 4টি কারণ, 3 বছর 4টি কারণ, 5 কার্যদিবস 60 কার্যদিবস। তারপর গতে আছে 6.25%, 8 দিন, 20 দিন, 180 দিন, 228 দিন, 360 দিন। ঘতে আছে 6 বছর 6 বার, 3 বার 200 টাকা, 1000 টাকা। তাহলে আমরা দেওয়ানি কার্যবিধি নেই হলো 6.25%, অর্থাৎ 6%, 8 দিন, 20 দিন, 180 দিন, 228 দিন, 360 দিন, এই বিষয়গুলো দেওয়ানি কার্যবিধিতে নাই। আর বাকি যেগুলো আছে 2 ধারা সংজ্ঞা আছে 20টি, ডিগ্রি 2 প্রকার, এটা তো আছে, এটা এটা আছে। খ নাম্বার 3 বছর 4টি কারণ, 5 কার্যদিবস, 60 কার্যদিবস, এগুলো আছে। তারপরে ঘতে আছে 6 বছর 6 বার, 3 বার 200 টাকা, 1000 টাকা। মানে 6 বছর নিবন্ধিত ডিগ্রিজারি তামাদি মেয়াদ কত? 6 বছর। নিবন্ধিত ডিগ্রিজারি তামাদি মেয়াদ হলো 6 বছর, এটাও আছে। এটা কত নিচ্ছে? 120 নিচ্ছে, এটাও আছে। তাহলে কোনটা নাই? নাই হচ্ছে 6.25%, 4টি, কারণ এগুলো কিন্তু বিষয়গুলো তামাদি আইনে নাই। তবে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই বিষয়গুলো তামাদি আইনে আমাদের নাই। এবার প্রশ্ন নম্বর 20, সময় ঠিক নেই। সময় ঠিক নেই কোনটার? দেওয়ানি কার্যবিধি সময় ঠিক নেই কোন জায়গাগুলোর মধ্যে? এবার দেখেন, প্রিলিমিনারি সংশোধন যে কোনো সময়, আদেশ 6, বিধি 17। সেট অফ দাবি যে কোনো স্তরে, আদেশ 8, বিধি 6। মধ্যস্থতা লিখিত জবাবের পর 89 ধারা, মধ্যস্থতা বা লিখিত জবাবের পর 89 ধারা। তারপর রিসিভার নিয়োগ ডিগ্রি আগেও পরে 40 আদেশ। তাহলে কিন্তু সবগুলো ঠিক আছে। যেমন সময় ঠিক নেই, সময় ঠিক নেই কোনটা? প্রিলিমিনারি সংশোধন যে কোনো সময়, আদেশ 6, বিধি 17। এটা কিন্তু এটাই ঠিক নেই, কারণ এটা হবে কত? আদেশ 6, বিধি 10। তাহলে যে কোনো সময় এটা হলো আমাদের বলা আছে যে প্রিলিমিনারি সংশোধন যে কোনো সময়, এটা হলো কত আদেশে আছে? 6 আদেশে আছে, বিধি হলো 10। এটা কিন্তু হবে, কিন্তু না হয় কি 17 হয়েছে। এর সামান্য 1, 2, 7 এগে পার্থক্য হবে। এই পার্থক্যের জন্য আপনার ওই অ্যান্সারটা কী হবে? ভুল হবে। তো এই জন্য আপনাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। যেমন সেট অফ দাবি যে কোনো স্তরে, এটা 8 আদেশে 6 বিধিতে আছে, এটা ঠিক আছে। মধ্যস্থতা এটা আছে 89 ধারা, এটাও ঠিক আছে। রিসিভার নিয়োগ 40 আদেশ, এটাও ঠিক আছে। তাহলে আমাদের ঠিক নেই কোনটা? ঠিক নেই যে প্রিলিমিনারি সংশোধন যে কোনো সময়, সেটা 6 আদেশের 17 বিধি, এটা ঠিক নেই, কিন্তু এটা হবে কত? 6 আদেশের 10 বিধি। এবার আমরা যাই হলো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে? দেওয়ানি কার্যবিধিতে ঠিক নেই। দেওয়ানি কার্যবিধি ঠিক নেই হলো রায়ের পূর্বে আটক 38 আদেশ। খ নম্বর হচ্ছে সালিসি ধারা 89 খ। তারপর গ নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, আদেশ 38। তারপর কোরক আদেশ, এটা 38 ধারা, 38 আদেশ। তো রায়ের পূর্বে গ্রেপ্তার ও কোরক, এটা হলো 38 আদেশের 8 বিধি। তাহলে দেওয়ানি কার্যবিধি ঠিক নেই কোনটা? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কতটা আছে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আছে 39 আদেশে, কিন্তু এটা দেওয়া আছে 38 আদেশ। তাহলে আমাদের গ নাম্বারটা ঠিক নেই। এখানে গ নাম্বার বলা আছে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা 38 আদেশ, এটা হবে 39 আদেশ। তাহলে এই জায়গাটা ঠিক নেই। তাহলে প্রতিকার ঠিক নেই, দেওয়ানি কার্যবিধির প্রতিকার ঠিক নেই। 16 ডিগ্রি রিভিশন, এটা ঠিক আছে, মানে ক নাম্বার 16 ডিগ্রি রিভিশন। খ নাম্বার ডিগ্রি হচ্ছে ডিগ্রি পর আপিল। হ্যাঁ, তারপর হচ্ছে 8G সংশোধন ও রিভিশন, 8G সংশোধনের জন্য রিভিশন করতে হয়। তারপরে রিভিউ আবেদন মঞ্জুর হলে আপিল। তাহলে আমরা দেখি যে প্রতিকার ঠিক নেই, ডিগ্রি সমান আপিল, এটা ঠিক নেই। কারণ ডিগ্রি সমান কী হবে? 43 আদেশের 25টি আদেশের তালিকাতে আপিল নাই, আপিল চলে। তাহলে ডিগ্রি সমান আপিল, এটা ঠিক নেই। মানে 16 ডিগ্রির বিরুদ্ধে রিভিশন, এটা তো ঠিক আছে। তারপর 8G সংশোধনের বিরুদ্ধে রিভিশন, এটাও ঠিক আছে, রিভিশন করা যায়, ঠিক আছে এটা। তারপর রিভিউ আবেদন মঞ্জুর হলে আপিল, এটাও ঠিক আছে। তো
ঠিক না হলে ডিগ্রি সংশোধন হলে, ডিগ্রি হলে আপিল, এটা সব ক্ষেত্রে কিন্তু আপিল হবে না, তাহলে এটা ঠিক নেই। আর একটা বিষয় বলে সেটা হলো যে জেলা জজের রিভিশন ইখতিয়ার হলো 115(3) উপধারা, হ্যাঁ, আর জেলা জজের রিভিশন ইখতিয়ার 115(2) উপধারা। তাহলে অতিরিক্ত জেলা জজের রিভিশন ইখতিয়ার হচ্ছে 115(3) উপধারা, জেলা জজের রিভিশন ইখতিয়ার হচ্ছে 115(2) উপধারা, আর হাইকোর্টের রিভিশন দায়ের হচ্ছে 115(1) উপধারা। তাহলে রিভিশন সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে যে অতিরিক্ত জেলা জজের রিভিশনের ধারা কত, তাহলে অতিরিক্ত জেলা জজের রিভিশনের ধারা হচ্ছে 115(3) উপধারা। এটা সহজ এভাবে মনে রাখতে হবে, মানে প্র্যাকটিস করতে 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 মনে রাখতে হবে আর কি। তাহলে একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার নয়, একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার নয়। ক নম্বর রদ, খ নম্বর হচ্ছে সরাসরি রদ বা রিভিউ, গ হচ্ছে আপিল, ঘ হচ্ছে রিভিশন। তাহলে আমাদের হলো ঘ হচ্ছে রিভিশন। আর একটা বিষয় বলি যে একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার নয়, মানে একতরফা ডিগ্রির বিরুদ্ধে যা করা যায় সেটা রসারি। রসারিতে কি রদ করা যায়, রতে রদ করা যায়, তারপর দ্বন্দ্বের সতে হলেও সরাসরি রদ করা যায়, তারপর রস আড়ি, আড়িতে হলো আপিল, আপিল করা যায়, তারপর হচ্ছে রিতে রিভিউ করা যায়। তাহলে একতরফা ডিগ্রির বিরুদ্ধে আমরা 4টে জিনিস করতে পারি। কি কি 4টে জিনিস? রস আড়ি রদ করা যায়, সরাসরি রদ করা যায়, তারপর আপিল করা যায়, আর রিভিউ করা যায়। রস আড়ি এইভাবে মনে রাখবেন, মানে প্রশ্ন টেকনিকে মনে রাখবেন, তাহলে আপনাদের ইজিলি মনে রাখা সহজ হবে। কোরক করা যাবে কোনগুলো? দেখেন একটা সুন্দর একটা প্রশ্ন। দেওয়ানি কার্যবিধিতে কোরক করা যাবে কোনগুলো? হিসাবের খাতা, কৃষকের ফসল, পরিধেয় বস্ত্রাদি, ব্যক্তিগত সেবার অধিকার, জমি, ব্যাংক, প্রমিসরি নোট, বেতনের প্রথম 100 টাকা গ্রহণ। তাহলে আপনার কোরক করা যাবে কোনগুলো? তাই কোরক করা যাবে হচ্ছে জমি, ব্যাংক, প্রমিসরি নোট। তাহলে আপনাকে মানে এক প্রশ্ন দিবে, এমন একটা প্রশ্ন দিয়ে দিবে, এটা কোরক করা যাবে কোনগুলো? যদি এখন প্রশ্ন হয় যে কোরক করা যাবে না কোনগুলো, কোরক করা যাবে না কোনগুলো? হিসাবের খাতা, কৃষকের ফসল, পরিধেয় বস্ত্রাদি, ব্যক্তিগত সেবার অধিকার, তার বেতনের প্রথম 100 টাকা। এই 100 টাকা এগুলো কি কোরক করা যাবে না। কিন্তু কোরক করা যাবে কোনটা? জমি, ব্যাংক, প্রমিসরি নোট, মানে যেগুলো হচ্ছে জমি কোরক করা যাবে, প্রমিসরি নোট কোরক করা যাবে, আর ব্যাংকের যেগুলো যাবতীয় ডকুমেন্ট থাকে সেগুলো কোরক করা যাবে। কিন্তু কোরক করা যাবে না হিসাবের খাতা, কৃষকের ফসল, পরিধেয় বস্ত্রাদি, ব্যক্তিগত সেবার অধিকার, আর বেতনের প্রথম 100 টাকা। এবার প্রশ্ন নম্বর 25 নম্বর প্রশ্ন আছে ইখতিয়ার সংক্রান্ত ধারা ঠিক নেই, মানে ইখতিয়ার সংক্রান্ত ধারা ঠিক নেই। তাহলে ইখতিয়ার সংক্রান্ত ধারা ঠিক নেই, আর্থিক ইখতিয়ার 6 + 25, সাধারণ ইখতিয়ার 9, আঞ্চলিক ইখতিয়ার 15 থেকে 20, আঞ্চলিক ইখতিয়ার 16 থেকে 20। তাহলে আপনাকে এটা কিন্তু বিভ্রান্ত একটা সরে দিবে আপনার মনে, তাহলে আপনি সহজে উত্তরটা দিতে না পারেন। তাহলে ইখতিয়ার সংক্রান্ত ধারা ঠিক নেই। তাহলে ইখতিয়ার সংক্রান্ত ধারা ঠিক নেই। ক নাম্বার দেওয়া আছে আর্থিক ইখতিয়ার 6 + 15, সাধারণ ইখতিয়ার 9, এটাও ঠিক আছে। আঞ্চলিক ইখতিয়ার 15 থেকে 20, তারপর আঞ্চলিক ইখতিয়ার 16 থেকে 20। তাহলে 16 থেকে 20 ধারা কিন্তু আঞ্চলিক ইখতিয়ার দেওয়া আছে, কিন্তু 15 থেকে 20 ধারায় কিন্তু নয়। তাহলে গ নাম্বার অ্যান্সারটা ঠিক নেই। তাহলে আঞ্চলিক ইখতিয়ার কত হবে? 16 থেকে 20, কিন্তু এখানে দেওয়া আছে 15 থেকে 20। তাহলে আপনার কিন্তু একে সামান্য 1-2 ডিফারেন্স করে আপনাকে প্রশ্ন দিয়ে দিবে, যেটা আপনি বিভ্রান্ত হয়ে যাবেন যে আসলে কোনটা হবে। হ্যাঁ, তাহলে আঞ্চলিক ইখতিয়ার কত ধারায় আছে? দেওয়ানি কার্যবিধি 16 থেকে 20 ধারা। তারপর দেওয়ানি কার্যবিধিতে পাওয়া যায়নি যে তথ্য। এখন দেওয়ানি কার্যবিধিতে পাওয়া যায়নি যে তথ্য, কোন তথ্যগুলো পান নাই? ক নাম্বার দেওয়া আছে 5টি, 3 বছর, 12 বছর, 30 দিন, 3 মাস, 5 কার্য দিবস। হ্যাঁ, তারপরে 6%, 25%, 5%, 6 মাস, 6 সপ্তাহ, 1 মাস। গতে আছে 10 দিন, 7 দিন, 60 দিন, 90 দিন। ঘতে আছে 3 জন, 4 জন, 100 দিন, 280 দিন, 360 দিন, 5 বছর। তাহলে কোন তথ্যটা পাওয়া যায় নাই? তো দেওয়ানি কার্যবিধিতে পাওয়া যায় হলো 3 জন, 4 জন, 100 দিন, 280 দিন, 360 দিন। এই তথ্যগুলো কিন্তু দেওয়ানি কার্যবিধিতে নাই। দেওয়ানি কার্যবিধিতে কি আছে? 5টি দেওয়া আছে। তাই 5 নং আইন 3 বছর দেওয়া আছে। দলিল বাতিলের মোকদ্দমা কয় দিন? দলিল বাতিলে হলো 3 বছর। দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হবে কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। 12 বছর। সত্যসহ দখল উদ্ধারের মামলা কত বছর? 12 বছর। তামাদি মেয়াদ কত বছর? 12 বছর। এটা কত ধারা আছে? 142 অনুচ্ছেদ। তারপরে জেলা জজের নিকটে আপিল করুন কয় দিন? 30 দিন। এটা 152 অনুচ্ছেদ। 3 মাস। হাইকোর্টে আপনাকে আপিল করতে হবে 156 অনুচ্ছেদ অনুযায়ী 3 মাসের মধ্যে। 5 কার্য দিবস হচ্ছে সমন্বয় 5 কার্য দিবস।
এইভাবে আপনার ডিটেলস করতে হবে, তখন আপনি কী করতে আপনি মনে রাখতে পারবেন। তারপরে এই যে 6%, এই যে সুদ মানে 35 ধারা, সুদের যে বেশি 6% সুদ ধরতে পারে আদালত, এটা কয় ধারা? 35 ধারা। 25%, 5%, 6 মাস। হ্যাঁ, তাহলে 6 মাস কী হবে? 500 টাকার উপরে হলে জেল হবে কয় মাস? 6 মাস। যদি 50 টাকার উপরে যায় তাহলে 6 মাস জেল। আর 6 সপ্তাহ কী আছে? 50 টাকার নিচে হলে কী হবে? 50 টাকার নিচে যদি আসে তখন দেওয়ানি কয়দিন আটক রাখা যাবে? 6 সপ্তাহ 50 টাকার নিচে। আর 50 টাকার বেশি হলে 6 মাস। আর 1 মাস ডিগ্রি জারিতে বাধা দিলে কী হবে? 1 মাস দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবে। তাহলে এইভাবে আপনাকে মনে রাখতে হবে, মানে ডিটেলস মনে রাখতে হবে, তখন আপনি সহজে মনে রাখতে পারবেন। এবার প্রশ্ন নম্বর হলো 27, আপিল সংক্রান্ত তথ্য নয়। আপিল সংক্রান্ত তথ্য নয় কোনটা? যেমন 96 + 112, এটা কতে আছে 96 মূল ডিগ্রি হইতে আপিল, খতে আছে তামাদি অনুচ্ছেদ 150, 152, 153, 154। তারপর আপিলের তামাদি হচ্ছে 30 দিন, 90 দিন। তারপর আদেশের তালিকা 25টি। মানে এখন কোনটা আপিল সংক্রান্ত তথ্য? আপিল সংক্রান্ত তথ্য নয় কোনটি? তাহলে 96 ধারা মূল ডিগ্রি হইতে আপিল, এটা ঠিক আছে। তারপর আপিলের তামাদি 30 দিন, 90 দিন, এটাও ঠিক আছে। আদেশের তালিকা 25টি, এটাও ঠিক আছে। তাহলে ঠিক নেই কোনটা? তামাদির অনুচ্ছেদ 150, 152, 153, 154, 157। এগুলো 150, 152, 153 কার অনুচ্ছেদ? এগুলো হচ্ছে ফৌজদারি কাজবিধির অনুচ্ছেদ। তাহলে এগুলো ঠিক নেই। তাহলে আপনাকে এখানে টেকনিকে কিন্তু অ্যান্সার দিতে হবে, এবং টেকনিকে আপনাকে প্রশ্ন করবে, সেগুলো টেকনিকে আপনাদের অ্যান্সার দিতে হবে। এবার আমরা চলে আসি 28। এবার গেল 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন, দেওয়ানি কাজবিধিতে পাওয়া যায়নি। কোনটা পাওয়া যায়নি? 6 জন 6 মাস 3 মাস। তারপরে 6 জন 6 মাস 3 মাস। তারপর হচ্ছে 120 বিধি প্রণয়ন কমিটি 6 জন, দেওয়ানি জেল 6 মাস। তারপর হাইকোর্টে আপিল করতে হবে 3 মাস। তো আমরা কোনটা পাইনি? আমরা যেটা পাইনি সেটা আপনাকে দিতে হবে, যে দেওয়ানি কাজবিধিতে পাওয়া যায়নি, যেটা পাওয়া যায়নি সেটা আপনাকে দিতে হবে। দেওয়ানি কাজবিধি এইরকম প্রশ্ন আসবে, এবং এইরকমভাবে যদি পড়েন তাহলে দেওয়ানি কাজবিধি আপনি সরাসরি অ্যান্সার দিতে পারবেন। এবার আমরা যাই সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইন আমরা জানি যে সাক্ষ্য আইন 1872 সালের আইন, এটা হচ্ছে 1 নং আইন, এবং ধারা আছে 167টি। হ্যাঁ, এটা প্রথম বিধিবদ্ধ হয় 1855 সালে, প্রণীত হয় 15 মার্চ 1872, কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872। এটা 3টি খণ্ড আছে এবং 11টা অধ্যায় আছে। সাক্ষ্য আইন তাহলে সাক্ষ্য আইন 1872, তাহলে এটা প্রথম বিধিবদ্ধ হয় 1855 সালে, প্রণীত হয় 15 মার্চ 1872, কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872। তাহলে 3টা খণ্ড আছে এবং 111টি অধ্যায় আছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দেওয়ানি কাজবিধি খণ্ড কয়টি, তাহলে আপনাকে প্রশ্ন উত্তর অ্যান্সার দিতে হবে 3টি খণ্ড। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলি যে সাক্ষ্য আইনকে সুন্দরভাবে মনে রাখার জন্য একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে যে পিএস সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। এখানে পিএস সাহেব প্রমাণটা মাইনাসে দিতে হবে, প্রমাণ করার প্রয়োজন নেই। আর ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচারে মাইনাসে দিতে হবে, মানে তো বিচার করার। আর নো ট্রায়াল একটা শব্দ আছে 167 ধারা, এইগুলো আপনাকে জানতে হবে। আমি যে এই সাক্ষ্য আইনের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ডিটেলস আলোচনা করবো পরে। আজকে খালি শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো একটু আলোচনা করি, যেগুলো হয়তো পরীক্ষার সময় আপনার খুব উপকারী হবে। তাহলে 29 নম্বর প্রশ্ন হচ্ছে 20 নভেম্বর 2022 সালে সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী ধারা নয় কোনগুলো? মানে সর্বশেষ সংশোধনী ধারা নয়, মানে যে ধারাগুলো সংশোধন করে নেয় সেই ধারা নয়গুলো কোনগুলো নয়? যেমন 3 এ, 45 এ, 47 এ, 65 এ, 65 বি। খ নাম্বার আছে 67 এ, 73 এ, 73 বি, 81 এ, 85 এ থেকে সি, এ বি সি। হ্যাঁ, গ নাম্বার আছে 86 এ, 87 এ, 88 বি, 90 বি, 147 ধারা। তারপর ঘ নাম্বার আছে 88 এ, 89 এ, 90 এ, 146 ও 155 ধারা। তাহলে 20 নভেম্বর 2022 সালের সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী ধারা নয় কোনটি? তাহলে এখানে প্রশ্ন হবে যে 86 এ, 87 এ,
88 88 বি 90 বি 147 ধারা, এই ধারাগুলো 2020 নভেম্বর 2022 সালে যে সংশোধনীগুলো আছে সেই সংশোধনীর মধ্যে এই ধারাগুলো নেই। তাহলে এটা প্রশ্নের অ্যান্সার হবে যে 86 এ 87 এ, মানে দেখবেন যে সবগুলো হয়তো পরেরগুলো হয়তো মিল আছে, কিন্তু দুই একটা ধারা যেটা সংশোধনীতে আসে নাই। এইরকম মানে দেখা যায় যে সংশোধনী যেগুলো আছে সে সবগুলোই দিবে, আর দুই একটা তো দিবে মাঝখানে অথবা শেষের দিকে যে এই ধারাটা সংশোধন করে নেয়, তাহলে ওই অ্যান্সার কিন্তু ওটা হবে। তাহলে এবার ধারা হচ্ছে আমাদের এবার 30 নম্বর প্রশ্ন, নির্ভেজাল নয় কোনগুলো? দেখেন সাক্ষ্য আইনে নির্ভেজাল নয় কোনগুলো? ডিজিটাল রেকর্ড 3 ধারা, 22 এ ধারা, 45 ধারা, 65 এ ধারা, 65 বি ধারা, 81 এ ধারা, 85 এ ধারা, 85 বি ধারা, 90 এ ধারা। খ নাম্বার হলো ফরেন্সিক সাক্ষ্য 45 এ ধারা, 73 বি ধারা, 89 এ ধারা। ডিজিটাল স্বাক্ষর 3 ধারা, 47 এ ধারা, 67 এ ধারা, 73 এ ধারা, 85 বি ধারা, 85 সি ধারা। তারপরে ঘ নম্বর প্রশ্ন, ঘটনার অনুমান 81 এ ধারা, 85 এ ধারা, 86 বি ধারা, 85 সি ধারা। তাহলে এখন নির্ভেজাল নয় কোনগুলো? একটা কঠিন প্রশ্ন না? তো নির্ভেজাল হলো ডিজিটাল স্বাক্ষর 3 ধারা, 47 এ ধারা, 67 এ ধারা, 73 এ ধারা, 85 বি ধারা, 85 সি ধারা। এটা হলো নির্ভেজাল নয়। নির্ভেজাল নয় কোনটা? এইটা ডিজিটাল স্বাক্ষর 3 ধারা, 47 এ ধারা, 67 এ ধারা, 73 এ ধারা, 85 বি ধারা, 85 সি ধারা। তাহলে এটা নির্ভেজাল নয়, এটার মধ্যে ভেজাল আছে। তাহলে এইরকম নির্ভেজাল নয়, ভেজাল আছে কোনটার মধ্যে, বা কোনটি নয় কোনটি হয়, কোনটি হাবোধক কোনটি না বোধক, এই প্রশ্নগুলো মানে আপনাকে কি করবে? বিভ্রান্ত করবে। তো এবার ধারা আমরা যাই 31 নম্বর প্রশ্নতে যাই আমরা। 31 নম্বর প্রশ্ন হলো কি দাপট? হ্যাঁ, তো কি প্রমাণ করতে হবে যে প্রথম খণ্ডে 155 কি দ্বারা প্রমাণ করতে হবে? 56 থেকে 100 ধারা দ্বিতীয় খণ্ড। আর কি পদ্ধতি বা কীভাবে প্রমাণ করতে হবে? এটা হচ্ছে 101 থেকে 167 ধারা তৃতীয় খণ্ড। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কি দাপট। হ্যাঁ, এখন এই কি দাপট মানে কি দ্বারা, এটা হলো কততম মানে কত খণ্ডের বিষয়। যদি বলা হয় যে কি দ্বারা প্রমাণ করতে হবে, খণ্ড নাম্বার কত, তাহলে আপনাকে এটা অ্যান্সার দিতে হবে যেটা প্রথম খণ্ডে আছে না দ্বিতীয় খণ্ডে আছে না তৃতীয় খণ্ডে আছে। তাহলে তখন আপনার কি প্রমাণ করতে হবে, কি দ্বারা প্রমাণ করতে হবে, এরকম প্রশ্ন আসতে পারে যে হলো কি প্রমাণ করতে হবে, এটা হলো কত খণ্ডে আলোচনা করা হয়েছে, সাক্ষ্য আইনে কত খণ্ডে আলোচিত হয়েছে। তারপরে কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে, এটা কত খণ্ডে আলোচনা করা হয়েছে, এরকম প্রশ্ন আসবে। হ্যাঁ, সাক্ষ্য আইনে যা নেই। এবার আমরা 32 নম্বর প্রশ্ন কি আছে? সাক্ষ্য আইনে যা নাই 30 বছরের পুরাতন দলিল ধারা 90। খ নম্বর হলো 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড অনুমান, 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ডের অনুমান, এটা আছে 91 এ ধারা। তারপর ডিএলআর মানে ঢাকা ল রিপোর্ট, এটা প্রাসঙ্গিক 84 ধারা। তারপরে 180 দিন, 360 দিন। হ্যাঁ, তো কোনটা নাই? সাক্ষ্য আইনে যা নেই। তো সাক্ষ্য আইনে কোনটা নেই? সাক্ষ্য আইনে ঘ নাম্বারটা নেই। কি নাই? 180 দিন, 360 দিন। কারণ এইগুলো হচ্ছে কি, এগুলো হলো ফৌজদারি কার্যবিধির বিষয়, এগুলো কিন্তু সাক্ষ্য আইনে নাই। তো সাক্ষ্য আইনে কি আছে? 30 বছর পুরাতন দলিল, এটা আছে 90 ধারা। তারপর 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ডের অনুমান, এটা কয় ধারা আছে? এটা আছে 90 এ ধারায়, যেটা নতুনভাবে সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ, ডিএলআর ঢাকা ল রিপোর্ট, এটা আছে প্রাসঙ্গিক ধারা কত? 84 ধারা। তাহলে এটা অ্যান্সার হবে 180 দিন ও 360 দিন। তাহলে এখানে সামান্য বিষয়ে কিছু বিভেদ সৃষ্টি করে আপনাদের প্রশ্নটা দিবে এবং এই প্রশ্নটা আপনাকে অ্যান্সার করতে হবে। তারপরে আবার 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নতে আছে, 33 নম্বর প্রশ্ন এইরকম আসবে যে স্বীকৃতির সংখ্যা কত অধ্যায় আছে। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে জনশ্রুতি কত অধ্যায়ের আলোচনার বিষয়, জনশ্রুতি সাক্ষ্য গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, এটা কত অধ্যায়ের বিষয়, এরকম প্রশ্ন করবে। হ্যাঁ, আপনাদের একটা ফর্মুলা আর একটা ফর্মুলা বলি, ফর্মুলাগুলো মাঝে মাঝে বলি এই জন্যে যে যাতে আপনাদের এই সাক্ষ্য আইন বা যে আইন পড়েন, যদি ফর্মুলার মধ্যে যদি পড়েন তাহলে আপনার কী করবে, আইনগুলো পড়তে আপনার খুব সহজ হয়ে যাবে। এখানে বলা আছে একটা ফর্মুলা, ঘষি দোষ
বিরহ অবিচল, ঘোষিত দোষ বিরহ অবিচল। তো ঘতে হলো ঘটনার প্রাসঙ্গিকতা, এটা আছে 6 থেকে 16 ধারার মধ্যে। সাক্ষ্যবাদী কয় ধারায় আছে ঘটনার প্রাসঙ্গিকতা? 6 থেকে 16 ধারার মধ্যে আছে। তারপরে ঘোষী, এটা হলো মানে স্বীকার, স্বীকৃতির সংজ্ঞা, এটা কত আছে? এটা আছে 17 থেকে 23 ধারা এবং 31 ধারাতে আছে। স্বীকৃতির সংজ্ঞা কত কত ধারায় আছে? এটা 17 থেকে 23 ধারা এবং 31 ধারাতে এটা স্বীকৃতির সংজ্ঞাটা আছে। দোষ, ঘোষী দোষ, তাহলে দতে হলো দোষ স্বীকারোক্তি, এটা আছে কত ধারায়? 24 থেকে 30 ধারার মধ্যে আছে। সাক্ষ্যবাদী 24 থেকে 30 ধারার মধ্যে কিছু দোষ স্বীকারোক্তি। তারপরে দোষ, এটা দিয়েছে উপর কিছু জনশ্রুতি, জনশ্রুতি আছে হলো 32 থেকে 33 ধারার মধ্যে। জনশ্রুতি সাক্ষ্য কত ধারায় আছে? আর 32 থেকে 33 ধারায় এই জনশ্রুতি সাক্ষ্য সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে বিরা অভিচল, বিরা হলো বিশেষ অবস্থা বিবৃতি, এটা কত থেকে কত অধ্যায় আছে? এটা 34 থেকে 39 ধারাতে আছে। 34 থেকে 39 ধারা বিশেষ অবস্থায় বিবৃতি। তারপরে বিরা রায় ঘোষণা, 40 থেকে 40 ধারার মধ্যে এটা আছে। তারপরে মানে অভিমত, আমরা জানি যে বিশেষজ্ঞদের অভিমত কয়টা? 15টা। এই 15টা আছে। এটা কত ধারায় আছে? এটা 40 থেকে 50 ধারার মধ্যে এটা আছে। অভিমত সম্পর্কে বিশারদের মতামত, কত বিশারদের অভিমত সম্পর্কে বিশারদের মতামত আছে কত ধারায়? 40 থেকে 50 ধারা। আর বিরহ অভিচল, চলতে গেলে চরিত্র আছে 12 থেকে 55 ধারার মধ্যে। তাহলে আপনারা যদি ঘোষী দোষ বিরহ অভিচল এটা মনে রাখেন, তাহলে আপনাদের মোটামুটি কী হবে? সাক্ষ্য আইন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে কোথায় কি আছে। আবার আরেকটা বিষয় দেখেন, এবার 34 নম্বর প্রশ্ন, ধারা ঠিক নেই। রেজ গেস্টে কত ধারা আছে? রেজ 6, 7, 8, 9, 14 রেজ গেস্টে। তারপর পিলি অফ আলিবাই, এটা কত ধারায় আছে? এটা আছে 11 + 103 ধারা। গ নম্বর আছে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড দেওয়া আছে 10 ধারা। তারপরে ঘতে আছে ডাইং ডিক্লারেশন 32 ধারা। ধারা ঠিক নেই কোনটা? টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, মানে গ নম্বরটা ধারা ঠিক নেই। এটা কয় নম্বর হবে? এটা হবে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, এটা হবে 9 ধারাতে এই বিষয়টা আলোচনা করা আছে। তারপরে এবার আমি 35 ধারা আসি। 35 ধারা কি আছে? 41-এর বিষয় নয় কোনটি, মানে ধারা 41-এর বিষয় নয় কোনটি? প্রবেট, নৌবিভাগ, সেনা বিভাগ, বিবাহ। দেখেন, প্রবেট, বিবাহ এলে কিন্তু মানে এখন ধারা 41-এর বিষয় নয় কোনটি, এটা সামান্য একটা প্রশ্ন। আমরা জানি যে 41-এ প্রবেট আছে, হ্যাঁ 41 ধারা প্রবেট দেওয়া আছে, নৌবিভাগ দেওয়া আছে, বিবাহ দেওয়া আছে, দেউলিয়াত্ব দেওয়া আছে, কিন্তু দেওয়া নেই কোনটা? সেনা বিভাগ। তো গ নম্বরটা হবে সেনা বিভাগ সম্পর্কে 41 ধারাতে কিছু দেওয়া নাই। এবার প্রশ্ন নম্বর 37, সবগুলো সরকারি দলিল নয় কোনটি? অপশনটি আর.জি. রায় ডিগ্রি জন্মসনদ 74। কি? সবগুলো সরকারি দলিল নয় কোনটি? কোন অপশনটি? আর.জি. রায় ডিগ্রি জন্মসনদ 74 ধারা। তারপরে ভোটার তালিকা লিখিত জবাব 74 ধারা। তারা উইল, দানপত্র, ওয়ারেন্ট, খতিয়ান, সাক্ষীর জবানবন্দি, সমন, এজাহার, নিবন্ধিত বিক্রয় দলিল, বেসরকারি দলিল 74 ধারা। তাহলে আমরা সবগুলো সরকারি দলিল নয় কোন অপশনটির? তাহলে আমরা দেখলাম গ নম্বরটা দেওয়া আছে যে উইল, দানপত্র, ওয়ারেন্ট, খতিয়ান, এইগুলোর মধ্যে কিন্তু এই যে সবগুলো সরকারি দলিল নয়, এই যে গ নম্বরটা হবে উইল, দানপত্র, ওয়ারেন্ট, খতিয়ান, এগুলো কিন্তু সরকারি দলিল নয়। এটা দেখবেন যে উইল কিন্তু সরকারি দলিল নয়, কিন্তু যদি নিবন্ধিত হয় কিন্তু তখন কিন্তু সেটা সরকারি দলিল। তারপর দানপত্র, যদি আবার দানপত্র রেজিস্ট্রি হয় সেটা কিন্তু সরকারি হয়ে যাবে। আর যদি রেজিস্ট্রি যদি না হয় তাহলে কী হবে? এটা বেসরকারি দলিল। তাহলে এইরকম প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন হয়তো বা একটা অ্যান্সার, একটা শব্দ বলবে না, সেটাই কিন্তু নয়। আপনি সবগুলোই দেখবেন যে কাছাকাছি। আর.জি. রায় ডিগ্রি জন্মসনদ 74 ধারা, সরকারি দলিল না? এটা সরকারি দলিল। ভোটার তালিকা লিখিত জবাব 74 ধারা, এটা সরকারি দলিল, এটাও সরকারি দলিল। সাক্ষীর জবানবন্দি, সমন, এজাহার, নিবন্ধিত বিক্রয় দলিল, বেসরকারি দলিল 74 ধারা, এটাও ঠিক আছে। তাহলে এগুলো সবই কিন্তু সরকারি
অন্তর্ভুক্ত। আবার বলা আছে সাক্ষী জবানবন্দি সমনে যাহা নিবন্ধিত দলিল বেসরকারি দলিল প্রস্তুত ধারা। তো বেসরকারি দলিল প্রস্তুত ধারা দেওয়া আছে, এটাও ঠিক আছে। তো ঠিক নেই কোনটা? উইল, দানপত্র, ওয়ারেন্ট, খতিয়ান, এগুলো কি দলিল? সবগুলো সরকারি দলিল নয়। মানে আমরা প্রশ্ন বুঝতে পারছি সবগুলো সরকারি দলিল নয়, কোন অপশনটি? ঠিক আছে, তাহলে উইল, দানপত্র, ওয়ারেন্ট, খতিয়ান এটা হলো এই সরকারি দলিল নয়, মানে কোন অপশনটি? এখানে কিন্তু ক, খ, গ দেওয়া আছে। তো ক নাম্বারটা দেওয়া আছে কি? উইল, দানপত্র, ওয়ারেন্ট, খতিয়ান। হ্যাঁ, এবার হলো 38 নম্বর প্রশ্ন, যে ক নামের আসামি পেনাল কোডের ব্যতিক্রমের মধ্যে পড়েছে। এখানে প্রশ্ন হলো সে কোন ধারায় আসবে? তাহলে এখন যদি ক নামের আসামি পেনাল কোডের অতি ব্যতিক্রমের মধ্যে পড়েছে, এখন সাক্ষ্য আইনের ব্যতিক্রমের মধ্যে পড়েছে কোন ধারা? সেটা কতে দেওয়া আছে 103 ধারা নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব, 105 ধারা প্রমাণের দায়িত্ব বা জেনারেল এক্সেপশন, 110 ধারা মালিকানা প্রমাণের দায়িত্ব, 11 এবং 103 ধারা পিলি অফ আলিবাই। তাহলে আপনার খ নম্বরটা হবে 105 ধারা প্রমাণের দায়িত্ব। তাহলে 105 ধারাটা কি? সাক্ষ্য আইনে 105 ধারাটা ব্যতিক্রমের মধ্যে পড়েছে, তাহলে এটা কিন্তু হবে অ্যান্সার। তাহলে 38 ধারা। আর এবার 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন কী হবে? ধারা ঠিক নেই। বোবা সাক্ষী 119, দুষ্কর্মের সহযোগী 133, লিডিং কোশ্চেন 151, স্বামী স্ত্রী 120 ধারা। তো ধারা ঠিক নেই কোনটা? ধারা ঠিক নেই গ নম্বর প্রশ্ন হলো লিডিং কোশ্চেন, এটা 151, কিন্তু এটা 151 হবে না, এটা হবে 141। তাহলে এটা ঠিক নেই। লিডিং কোশ্চেন করা যায় না কোন ক্ষেত্রে? ভূমিকামূলক বিক্রয়ের ক্ষেত্রে, অবিসংবাদিত বা স্বীকৃত বিষয়, জবানবন্দি বা পূর্ণ জবানবন্দির সময় বা প্রমাণিত বিষয়। তো লিডিং কোশ্চেন করা যায় না কোন ক্ষেত্রে? প্রশ্নটা বোঝেন, মানে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না কোন ক্ষেত্রে? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, গ নাম্বারটা হলো জবানবন্দি পূর্ণ জবানবন্দির সময়। পূর্ণ জবানবন্দির সময় প্রশ্ন করা যায় না। তাহলে এখন লিডিং কোশ্চেনকে দেখেন এখানে একটা ক নম্বর যে একটা উত্তর আছে, সেটা হলো ভূমিকামূলক বিষয়। ভূমিকামূলক বিষয়ে কিন্তু লিডিং কোশ্চেন করা যাবে, কিন্তু আপনি জবানবন্দি বা পূর্ণ জবানবন্দির সময় আপনি লিডিং কোশ্চেন করার কোনো সুযোগ নাই বা আপনি করতে পারবেন না। তারপরে এবার হচ্ছে 41 নম্বর প্রশ্ন, সাক্ষ্য আইন পাওয়া যায়নি যে তথ্যগুলো। সাক্ষ্য আইনে কোন তথ্যগুলো পাওয়া যায়নি? এখন সাক্ষ্য আইনের কোন তথ্যগুলো পাওয়া যায়নি, এটা আপনার 4টে অপশন দিলে যে কোনো একটা বিষয় দেওয়া হবে।